আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আজকের ভিডিওটা আমি চালু করছি একটা খুবই কনসার্ন বিষয় নিয়ে। রিসেন্টলি কোরিয়ার ভিসা রিজেকশন, এত ভিসা রিজেকশন বা এত জটিলতার কারণটা কি? আসলে আমি এত ঘাটাঘাটি করে কি কারণগুলো জানতে পারলাম। আর আমি লাস্ট ভিডিওতে মেনশন করছিলাম যে আসলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের সাথেও এই বিষয় নিয়ে একটু আলোচনা করেছিলাম। উনিও কিছু একটা বলল। সো ওই সব কিছু নিয়ে আজকের ভিডিও। আর আমার তরফ থেকে কি পরামর্শ থাকবে আপকামিং ইনটেকে যারা আসবে তাদের জন্য, আর আমার জন্য, আমার কাছ থেকে অবশ্যই কিছু টিপস থাকবে বা কিছু পরামর্শ থাকবে সামনের মার্চেন্টিকের স্টুডেন্টদের জন্য। সো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। সো চলুন বেশি দেরি না করে মেন ভিডিওতে চলে যাই। সো এখন আসি মেন পয়েন্টে। আসলে কোরিয়াতে ভিসা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সব থেকে যে বেশি যে জিনিসগুলো দেখায় বা যে রিজনগুলো দেখায় সেগুলো হলো 7-11। সো আমি ঘাটাঘাটি করে যতটুকু জানতে পারলাম, আর 7-11 যেই জিনিস, 11-এর মধ্যে যেই জিনিসগুলো পড়ে বা ওরা ধরে থাকে কাউন্ট করে, এগুলোর মধ্যে আমি অন্যতম মনে করি আপনার 7-এর মধ্যে আছে যেমন ধরেন কভার লেটার, ফিউচার প্ল্যান, কেন কোরিয়া যাইতে চাইতেছেন, বা পড়াশোনা শেষে আপনার ফিউচার প্ল্যান কি। 7-এর মধ্যে মেনলি আমি মনে করি যে এই জিনিসগুলো একটু বেশি প্রাধান্য দেওয়া হয়। আর 11 মধ্যে আদার্সে অনেক কিছু আছে। আদার্সে অনেক কিছু বলতে একেবারে খুঁটিনাটি জিনিস থেকে একেবারে কি বলে বড় ইস্যুগুলো আদার্সে দিয়ে দেয়। আর দেয়ার ইজ অলসো থার্ড রিজন, ওটা আমি আমি শেষে আলোচনা করতেছি, যেটা আসলে আমি বিস্তারিত আপনাকে বুঝাবো যে আসলে আসলে একটু সান্ত্বনা মনে হবে আপনাদের। সো এখন সেভেনের বিষয়টাতে আসি। সো সেভেনের নাম্বারের রিজনটাতে এড়াতে হলে মূল যে বিষয়গুলো আপনাকে ফোকাস করতে হবে অবশ্যই, সেই জিনিসগুলো হলো আপনার কভার লেটার বা এসওপি। ও এসওপির মধ্যে আপনি কেন কোরিয়া যাইতে চান, কেন কোরিয়া চুজ করলেন, ওটার মধ্যে অবশ্যই একটা সুন্দর অ্যান্সার হইতে হবে। কভার লেটার লাগলে কোনো এক্সপার্ট কাউরে দিয়ে লেখাবেন। এখন যদি আপনি একটা কিছু ধুনফুন লিখে দেন যে আসলে আমি কোরিয়া যেতে চাই কারণ বাংলাদেশে ফিউচার নাই, কোরিয়া গিয়ে আমি আর ক্যারিয়ার করবো, এই করবো সেই করবো, এরকম না। একটা একটা সুন্দর, একটা সুন্দর বা আপনার চিন্তাধারা প্রকাশ করতে হবে যে আসলেই আপনি কেন কোরিয়া যাইতে চাইতেছেন। সেকেন্ডলি দেন আপনি আহ, এই ইউনিভার্সিটিটা কেন সিলেক্ট করলেন, এই ইউনিভার্সিটির এই সাবজেক্টটা কেন সিলেক্ট করলেন, এটা একটু বিস্তারিত, এটা নিয়ে আপনার একটু ভিশন, এটা নিয়ে আপনার একটু ফিউচার প্ল্যান কভার লেটার তুলে ধরবেন। শর্টে 2-3 লাইনের মধ্যে, আবার ওই পুরো এক পেজ লিখতে যায়েন না। দেন আপনার একটু ইউনিভার্সিটির অবস্থান বা আপনার এই সাবজেক্ট নিয়ে কোরিয়াতে ফিউচার বা আপনার দেশে ফিউচার কি, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করতে পারেন। আর আর আপনি এই আন্ডার গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন শেষ করার পর কি করবেন, আপনার প্ল্যানটা কি, আপনার দেশে ব্যাক অবশ্যই উল্লেখ করতে হবে যে আপনি দেশে ব্যাক করবেন, দেশে ব্যাক করে কি করবেন এই এই আন্ডার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে। সো আমার এসইপিতে যেমনটা ছিল, আমার এসইপিতে আমি উল্লেখ করছিলাম আমি এইচএসসি 2022 ব্যাচ। সো আমি এইচএসসি দেওয়ার পর বা এর আগের থেকে আমি আমার ফাদারের বিজনেসে ছিলাম, টুকিটাকি ওনার সাথে ইনভলভ ছিলাম। তো ওই জিনিসটা আমি ওখানে মেনশন করছিলাম। ওনার যেহেতু ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ওনার যেহেতু ট্যাক্স সার্টিফিকেটগুলো আমি দেখাইছি। সো আমি বলছিলাম যে আমি ওনার বিজনেসের সাথে অ্যাড ছিলাম। আর আমি বলছি যে ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিট করার পর আমি আবার ফাদারের বিজনেসে যোগ করব, যেটাকে আমি কি বলে একটু আপার লেভেলে নিয়ে যেতে চাই আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে বা আমার নিজস্ব জ্ঞান যেটা আমি এই সাবজেক্টে পড়ে অর্জন করব, এটা আমি আমার এই বাবার বিজনেসে বা আমি নিজের বিজনেসের মতন মনে করে আমি এটাকে বড় করতে চাই, একটু গ্লোবাল মার্কেটে নিয়ে যেতে চাই বা একটু পুরো সারা দেশে বিস্তার করতে চাই। এরকমভাবে আমি একটু হালকা পাতলা এক্সপ্লেন করছিলাম। আর দেন আপনার কভার লেটার একটু স্পন্সরের ডিটেলস গুলো একটু অ্যাড করবেন, যেমন আপনার আসলে আপনার বাবা আসলেই আপনার কি বলে বেয়ার করতে পারবে কি না, আপনার বাবার একটু ব্যাকগ্রাউন্ড বা একটু ডিটেলস অ্যাড করতে পারেন যে আসলে আপনাদের ব্যবসা বা আপনার আপনাকে যে যে বেয়ার করতে সক্ষম আপনার বাবা, একটু একটু টাচ দিতে পারেন। একেবারেই যদি কোনো কিছু না বলেন তাহলে সমস্যা। তো এটা গেল 7। সো আদার্সে কি হয়, আদার্স। আর আপনারা যারা সাউথ কোরিয়া স্টাডি নিয়ে অনেক ইন্টারেস্টেড বা সাউথ কোরিয়ার পাশাপাশি আরো কোনো দেশ যেগুলো এই টাকার মধ্যে যাওয়া যায়, অথবা ইউরোপিয়ান কোনো কান্ট্রি আর একটু বেশি টাকা খরচ করলেও আপনি যাইতে চাইতেছেন বা আপনার ইন্টারেস্ট আছে, আর আলটিমেটলি যদি আপনার স্বপ্ন হয়ে থাকে যে দেশ থেকে বের হবো, সো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনাদেরকে আমি যতটুকু জানি তা অনুযায়ী একটা সুন্দর পরামর্শ দিতে পারবো। আর আপনি যদি এজেন্সি নিয়েও, সাত কোরিয়ার জন্য এজেন্সি নিয়েও যদি ঘাটাঘাটি করে যদি কনফিউশনে থাকেন আসলে কোথায় গেলে ভালো হয়, ওটা নিয়ে যদি পরামর্শ দরকার পড়ে আমার আমার কাছে আসতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সময় সুযোগ মতন উত্তর দিব। ইয়ে বাদেও যারা সেলফ অ্যাপ্লিকেশন করতেছেন তাদের যদি কোনো ইনফরমেশনের ল্যাকিং থাকে তাও আমাকে জিজ্ঞেস করতে পারেন, ইনশাল্লাহ আমি তাদেরকেও হেল্প করার চেষ্টা করব।
সো ওভারঅল বেশি দেরি করবেন না, আমি আমার পার্সোনাল আইডি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখানে আমাকে নক দিবেন, আমি আমার কাজের ফাঁকে পার্ট টাইম জবের ফাঁকে ইনশাল্লাহ সবাইকে গাইড করার চেষ্টা করব। আর অবশ্যই যদি সামনের ইনটেকগুলোতে আপনার বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, আর যদি আপনি সেলফ অ্যাপ্লিকেন্ট হন আর আপনি এজেন্সি দিয়ে করার চিন্তা ভাবনা করে থাকেন, আপনার উইলিংলি এখন থেকেই সব কিছু গোছানো শুরু করতে হবে। যদি আপনি সেলফ অ্যাপ্লিকেশন করে করার চিন্তা ভাবনা থাকে, তাহলে তো আপনার নিজে নিজে যেভাবে ইনফরমেশন গেদার করতে পারেন, যেভাবে গুছাতে পারেন, দ্যাটস আপ টু ইউ। ওইটার যদি কোনো পরামর্শ আমার প্রয়োজন পড়ে, কোথায় কীভাবে কী জিনিসটা বানাতে হবে, ওইটা আমি হেল্প করবো ইনশাল্লাহ। আর সেকেন্ড, আপনি যদি এজেন্সি নিয়ে আগাইতে চান, তাহলে আমি বলবো এখন থেকে কোনো একটা ট্রাস্টেড এজেন্সি সম্পর্কে জানতে চাইলে আমার কাছে নক দিতে পারেন। ইনশাল্লাহ আমি ওইটা নিয়েও আপনাকে কয়েকটা চয়েস দিব ইনশাল্লাহ। সো ট্রাস্টেড এজেন্সি নিয়েও যদি আপনার আমি বলবো যে ট্রাস্টেড এজেন্সি দিয়ে এখনই তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করা দরকার। আমি মনে করি এখন আপনি সামনের মার্চ ইনটেকার হন বা পরের বছরের সেপ্টেম্বর ইনটেকার হন, কারণ যত আগে থেকে আপনি সাউথ কোরিয়ার জন্য আগাবেন, অত ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি ওয়ান স্টেপ অ্যাহেড থাকবেন ইনশাল্লাহ। কি হয় আদার্সে যে মেন জিনিসগুলো ইনক্লুডেড, এর মধ্যে আমি মনে করি আপনার আইএলস, সোর্স অফ ইনকাম, দেন আপনার ট্যাক্স, এই ট্যাক্স জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। আর আদার্সে এখন বর্তমানে আদার্সে যেই জিনিসটা একটু বেশি এফেক্ট করতেছে, যে প্রিভিয়াস ইয়ারের ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট। আমি মনে করি যে ট্যাক্স সার্টিফিকেটটা অনেকের প্রিভিয়াস ইয়ারের থাকে না, বাট টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স আপনার প্রিভিয়াস ইয়ারেরটা দেওয়াটা অনেক জরুরি। কারণ ওরা বিশ্বস্ত মনে করে তখন ব্যবসাটাকে, বা আপনার কি বলে, আপনার ওরা বিষয়টাকে এইভাবে দেখে যে আপনি ওরা মনে করে যে আপনি এই ট্রেড লাইসেন্সটা শুধু এই কোরিয়া যাওয়ার জন্য বানান নাই, তাহলে আপনি এই ট্রেড লাইসেন্সটা বা এই টিন সার্টিফিকেট আপনার একটা এক্সিস্টেড বিজনেস আছে, ওইটারই একটা অথরাইজড আপনার কি বলে, একটা অথরাইজড বিজনেস আছে, ওইটারই আপনার এটা ট্রেড লাইসেন্স বা টিন সার্টিফিকেট। আর যদি প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স দেওয়া থাকে, তাহলে তো সোনায় সোহাগা, আপনি শিওর থাকেন যে আপনার প্রিভিয়াস ইয়ারের ট্রেড, টিন আর ট্যাক্স এটা যদি থাকে, বা এর থেকেও যদি পুরানো থাকে, পুরানো 3-4 বছর আগে থাকে, তাহলে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আরো বাকি 10 জনের থেকে 1 নাম্বার থাকবেন, বা ধরেন বাকি 9 জনের ভিসা না দিলে আপনাকে ভিসা দেবে, এরকম আমি মনে করি। আমার যতটুকু ঘাটাঘাটি করে আমি বুঝতে পারলাম। আর অবশ্যই আপনার কি বলে, অ্যাপ্লিকেশন ফি, টিউশন ফি, এটা তো এখন সবাই জানে কম বেশি, তাও আমি মেনশন করে দিই। নিজের স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা জানি আপনার কি বলে, কখনো মিস না হয় যে আপনি অন্য কারো দিয়ে টিউশন ফি দিয়েছেন বা অন্য কারো দিয়ে অ্যাপ্লিকেশন ফি দিয়েছেন। আমি মনে করি নিজের স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লিকেশন ফি আর আপনার টিউশন ফি দেওয়াটা অতি গুরুত্বপূর্ণ। দেন আপনার একাডেমিক রেজাল্টগুলো আদার্সের মধ্যে পড়ে। দেন আপনার বানান, ধরেন আপনার বাবা মার বানানের সাথে আপনার সার্টিফিকেটের বানান, বা আপনার বাবার ট্রেড লাইসেন্সের সাথে আপনার বানানের মিল নেই। সো এই বানানগুলো একটু একটু করে, কিন্তু আলটিমেটলি যদি আপনি যদি সময় না থাকে, আমি মনে করি যদি সময় থাকে তাহলে সংশোধন করার চেষ্টা করবেন বানানগুলো। আর যদি সময় না থাকে, তাহলে কি বলে, এই আপনার সেম পার্সন অ্যাফিডেভিট একটা বানানো যায়। সো ওইটা কোনো একটা উকিল দিয়ে বানায় নিলেই হয়, অথরাইজড কোনো উকিল দিয়ে। আশা করি সমস্যা হবে না। দেন আপনার কি বলে, এখন যদি আপনি বলেন যে ভাই আইএলস এর রেজাল্টটা কিরকম হওয়াটা যৌক্তিক, আমি মনে করি যে ব্যাচেলারের জন্য অ্যাটলিস্ট 6.5, এখন 6ও ভালো, 6.5 থাকলে আরও ভালো। মাস্টার্সের জন্য তো 6.5 থাকতে হবে, আমি আমার তরফ থেকে মনে করি। এখন বিষয়টা এরকম হইতেছে যে অনেকে আমাকে এখন গালাগালি করতে পারেন যে ভাই এর থেকে কমও তো ভিসা হইতেছে। আমি আমার নিজের সাক্ষী, আমার এক আপুর, আমার রিলেটিভ হয়, উনি এই ইনটেকে ওনার 5.5 মাস্টার্সে ভিসা হয়েছে। আগের ইনটেকে আপনার আমাদের ইউনিভার্সিটির 5.5 একজনের ভিসা হয়েছে, 7 দিয়ে একজনের ভিসা হয় নাই। যেখানে যে যার 7 দিয়া বা 6 দিয়া 6.5 দিয়া ভিসা হয় নাই, সেই ছেলেটা ছিল সবকিছু ঠিকঠাক, ব্যাংকের থেকে লোন নিয়েছিল, লোন নিয়ে টাকা দেখাইছে, হয়তো বা ও প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে আসলে টাকাটা ওর নিজের, এই একটা সমস্যা গেছে হয়তো বা, আমি মনে করি এটা। বাট ওর সব ডকুমেন্ট টাইট ছিল, ওর ট্রেড, টিন, ট্যাক্স সবগুলো দেওয়া ছিল, যেই কয় ধরনের ডকুমেন্টস দরকার ছিল সবগুলো প্রোভাইড করছিল, বাট আলটিমেটলি ভিসা হয় নাই। আর আদার্সে আরেকটা জিনিস আপনি ইনক্লুড করতে পারেন যে ব্যাংক থেকে লোন নিয়ে যেই টাকা দেখানোর বিষয়টা। সো এই লোনটা এমনভাবে নিতে হবে যাতে আপনার এম্বাসি বুঝতে না পারে যে আপনি লোন নিয়ে নিছেন। থার্ডলি, লোনের টাকাটা এক লগে ঢুকাইবেন না, চেষ্টা করবেন যে ন্যাচারালি ঢুকাইতে, যেটা মনে হয় যে আপনার ব্যবসায়িক ফ্লোতে, বা ধরেন আপনার রিলেটিভস দিছে এরকম যেন একটা ফিল হয়। যেমন বিষয়টা ধরেন আপনার আপনি যে ট্রানজেকশনগুলো করবেন, 6 মাসে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, যেহেতু এটা স্টেটমেন্ট বড় করার জন্য, ওই ট্রানজেকশনগুলো জানি ন্যাচারাল হয়,
দেন আপনার জানি ওই লোনের টাকাটা জানি একেবারে না ঢোকে, লোনের টাকাটা একটু ধাপে ধাপে ঢোকানোর চেষ্টা করেন, আর জিনিসগুলো জানি ন্যাচারাল মনে হয়। আর ব্যাংকে বলে দেওয়ার চেষ্টা করবেন যে আসলে ভাই এমবাসি থেকে যদি যোগাযোগ করার চেষ্টা করে বা আপনাদেরকে মেল করে বা কল করে, সো আপনি একটু বললেন যে এই টাকাটা আমাদের, আমরা লোন নিয়ে দেখাই নাই, এই জিনিসটা আপনি একটু হেল্প করেন। এরকম আমাদের এই প্রিভিয়াস ইনটেকও একজন করছে, এক দুইজন করছে যারা ব্যাংকে বলে দিছে। কারণ এরকমও হয়েছে যে সামনে ক্যান্ডিডেট রেখেও আপনার ব্যাংকে ওরা যোগাযোগ করছে। একে তো ক্যান্ডিডেট ওখানে নার্ভাস, ক্যান্ডিডেট কি করবে জানে না, সো বিষয়গুলো এরকম। So, আগে থাকতে প্রস্তুতি নিয়ে থাকলে বা প্রস্তুতি নিয়ে রাখলে ভালো। অ্যান্ড দেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের সাথে আমার কি কথা হলো। সো অ্যাডমিনিস্ট্রেটর আমাদের যেই ফরেন ডিপার্টমেন্টের আমাদের ইউনিভার্সিটি, যিনি এই পুরা আমাদের ইউনিভার্সিটির পুরা পৃথিবীর যেই অ্যাপ্লিকেশন সব কিছু ওনার 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 ধারাই হয়, ওনার ওনার সাথে সবাই যোগাযোগ করে বা উনি এই জিনিসগুলো হ্যান্ডেল করে। সো ওনার সাথে কথা বলার পর, ওনার সাথে ছোটখাটো একটা মিটিং করার পর উনি বললো যে আসলে বিষয়টা এরকম হয়েছে রাকিব, যে দুই দেশের যে সম্পর্কটা আছে, যে ব্রিজটা আছে, যে সুতাটা আছে, ওটা কেটে গেছে। কিভাবে? যেমন কোরিয়ারও বর্তমানে অবস্থা আনস্টেবল, ওদের প্রেসিডেন্ট পদত্যাগ করলো, সামরিক শাসন জারি করছে, এই করছে সেই করছে, সামনে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার, এই সেই বক্কর চক্কর, মানে অনেক কিছু চলতেছে, অস্থায়ী সরকার বা নানান কিছু। কোরিয়ার মানে মেন যেই সরকার ছিল ওইটা শেষ, ওইটা শেষ হয়েছে। আর ওয়ারই 1.5-2 মাস বা 3 মাস আগে শেখ হাসিনা পালাইছে। সো প্রবলেমটা হলো যে ওইটার যে কূটনৈতিক সম্পর্কটা ছিল, ওই ওই সম্পর্কটা একটু পতন হয়েছে এখানে। আমার আমার অ্যাডমিনিস্ট্রেটর যা বললো যে আমাদের ইউনিভার্সিটির সমস্যা নাই, স্টুডেন্টদের সমস্যা নাই, সমস্যাটা হয়েছে কোথায়? এম্বাসির। সমস্যাটা হইতেছে কোথায়? দুই দেশের সরকারের। আমাদের তো আমরা তো চাই যত স্টুডেন্ট আমাদের কাছে আসতে পারে, তাদের ক্যারিয়ার করতে পারে, তাদের পড়ালেখা ইন্টারন্যাশনাল মানের হোক। স্টুডেন্টও চাইতেছে উইলিংলি, ও টিউশন ফি দিতেছে, ও সব কিছু করতেছে, ও এত দৌড়াদৌড়ি করতেছে ভিসা পাওয়ার জন্য। বাট আলটিমেটলি এবার আমি একটু অনেক অবাক হয়েছি যা তোমাদের দেশের ভিসা রেশিও এত খারাপ, বাট আশা করি সামনে ঠিক হবে। আর ঠিক হবে, ঠিক হবার কারণ কি, যেমন এখন বর্তমানে যেমন ইংলিশ সরকারের সাথে কোরিয়ার সম্পর্ক বিল্ড আপ হচ্ছে। সো ওই দিকেরও যে কূটনৈতিক সম্পর্কটা, যে স্টুডেন্টেরও যে যাওয়াটা কোরিয়াতে, এই জিনিসটাগুলো আস্তে আস্তে ঠিক হবে। আপনারা পজিটিভ চিন্তা ভাবনা রাখতে পারেন, আশা রাখা যায়। আর ভালো কিছু হবে আমি আশা করি, যে সামনের ইনটেকগুলোতে কোরিয়ার জন্য ভালো কিছু হবে। যাদের প্রোফাইল একটু ভালো, যেমন 6.5 আছে, যারা একটু ডকুমেন্টসগুলো গোছাইতে পারবেন লম্বা সময় নিয়ে বা প্রপারলি, তারা বলবো আপনি নিঃসন্দেহে কোরিয়ার জন্য এটা ট্রাই করতে পারেন। এখন তাহলে আসলে যে ভিসা হওয়ার বিষয়টা, আসলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অন্য ধর্মাবলম্বী হয়ে থাকলে জানি না আপনাদের বিশ্বাসের জায়গাটা কোনটা, বাট আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আমি একটা জিনিস বলবো যে আলটিমেটলি আপনার রিজিকটা কোথায় থাকবে এটা আপনার লেখা আছে। সো এই জিনিসটা আপনার বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে কিভাবে? যে ধরেন আপনি আলটিমেটলি হয়তোবা আপনার জন্য আল্লাহ বেটার অপরচুনিটিস রাখছে, হয়তোবা আপনি এখানে আসলে আপনার ক্যারিয়ার আরো খারাপ হইতো, বা ধরেন আপনি আরো হয়তোবা কোনো কিছু শিকার হতেন, বা শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, মানে যে কোনো দিক দিয়ে হোক আপনি ক্ষতিগ্রস্ত হইতেন, তা এই জন্য আপনাকে আল্লাহ ভিসাটা দেয় নাই, আপনার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও। তো সো আপনি এদিক দিয়েও ভাবতে পারেন। যেমন আপনার আমার যে ভিসাটা হয়েছে, আমি আলটিমেটলি মানে আমি এতটা শিওর ছিলাম না যে আমার ভিসা হবে। সো আলটিমেটলি যে রিজিকের ব্যাপার স্যাপার অনেক কিছু আছে। সো আপনি এই দিক দিয়ে একটু ভাবতে পারেন যে আসলে আলটিমেটলি রিজিকও ডিপেন্ড করে, কারণ অনেকের আপনার 5.56 দিয়েও ভিসা হচ্ছে, আবার অনেকের 7 দিয়েও ভিসা হইতেছে না। সো 5.5 বা 6 দিয়ে যাদের ভিসা হচ্ছে, আলটিমেটলি ওদের রিজিক আছে, কোরিয়ার মাটিতে আসবে ও, বা কোরিয়াতে পড়ালেখা করবে, বা কোরিয়াতে ওর ক্যারিয়ার করবে। আলটিমেটলি যাদের 7 দিয়েও ভিসা হয় নাই, তাদের মনে করতে পারেন যে আসলে রিজিকটা আলটিমেটলি আপনার ফেভার করে নাই, আল্লাহ আপনার ফেভার হয় নাই। সেকেন্ড ট্রাই আপনি করতে পারেন, কারণ ম্যাক্সিমামে দেখা যায় যে ফার্স্ট ট্রাইতে যাদের ভিসা না হয়, সেকেন্ড ট্রাইতে তাদের ভিসা রেশিও ভালো থাকে। আর এরকম আসলে বিষয়গুলা। সো আর আমার তরফ থেকে শেষের যে আমি কনক্লুশন দিব, যে আমি আসলে আমার তরফ থেকে যে জিনিসটা বলবো, পরামর্শ বা টিপস, আমার টিপস থাকবে, এজেন্সি দিয়ে যদি যান, অথরাইজ কোনো এজেন্সি দিয়ে কাজ করাবেন। আর যে ইনটেক ধরবেন তার 1 বছর আগের থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবেন অ্যাটলিস্ট। থার্ডলি আইএলস একটা ভালো স্কোর থাকতে রাখতে রাখতে হবে অবশ্যই, যেমন 6.5 ব্যাচেলারের জন্য, মাস্টারের জন্য অ্যাটলিস্ট 6.5। দেন ফোর্থলি আমি বলবো যে আসলে প্রিভিয়াস ইয়ারের যেই ট্রেড টিন ট্যাক্স, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আপনাকে দেওয়ার সুযোগ যদি না থাকে, আপনি যদি ধরেন এই সেপ্টেম্বর ইনটেকেই দাঁড়াবেন, তাহলে আরো কিছু ওয়ে আছে, বা ধরেন কোনো না কোনো একটা রাস্তা থাকে যে আসলে একটা ওয়ে বের করার। যদি আপনি কি বলে
অথরাইজ কারো দিয়ে করান, তারা আশা করি যে একটা না একটা হেল্প করার চেষ্টা করবে। অথবা ট্যাক্সের বিষয়টা যে আপনার প্রিভিয়াস ইয়ার দেওয়া সম্ভব না, বাট আপনার টিনটাও প্রিভিয়াস ইয়ার বের করা সম্ভব না, বাট মাঝে মাঝে ট্রেড লাইসেন্সটার প্রিভিয়াস ইয়ারের বের করা সম্ভব হয় বা একটা সলিউশন বের করা সম্ভব হয়। সো আমার তরফ থেকে পরামর্শ থাকবে যে মার্চেন্ট থেকে যারা যাবেন তাদের ক্ষেত্রে এখনই বর্তমানে যে কাজগুলো করবেন, ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেটটা বানায় ফেলবেন। এখন যেটা বানাবেন এটা খুব সম্ভবত প্রিভিয়াস ইয়ারের হবে, কারণ এটা জুন মাস পর্যন্ত ভ্যালিড। দেন থার্ডলি ট্যাক্স ট্যাক্স দিয়ে ফেলবেন অ্যাটলিস্ট প্রথম বছরেরটা আপনার 4-5 হাজার টাকা বা 6 হাজার টাকা 7 হাজার টাকা বাৎসরিক ট্যাক্স হয়, এরকম একটা ট্যাক্স দিয়ে দেবেন। দেন আবার মনে করেন এমবাসি ফেস করার আগে দেন আবার একটা ট্যাক্স ফাইল করলেন, যেটা সামনের ইয়ারের জন্য। এটা যেটা হবে এটা ধরেন 24-এর জুন থেকে 25-এর জুন পর্যন্ত, দেন আবার 25-এর জুন থেকে আপনার ধরেন 26-এর জুন পর্যন্ত একটা ট্যাক্স রিটার্ন দিয়ে ফেলবেন। মানে আমি মনে করি, আমি যতটুকু জানি যে এখনো ওয়ে আছে প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স টিন ট্রেডটা তৈরি করার আপনার বর্তমানে। সো আমার আমার পরামর্শগুলো এইগুলাই থাকবে। আর আমি মনে করি যে আপনি এই জিনিসগুলো যদি ফলো করেন আশা করি একটা ভালো রেজাল্ট আসা সম্ভব। আর আলটিমেটলি আমার দোয়া ভালোবাসা সবার জন্য থাকবে। সো আমার পার্সোনাল ফেসবুক আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখনই আমাকে যে কোনো ধরনের করার জন্য নক দিতে পারেন, ইনশাল্লাহ আমি সমস্যার মধ্যে উত্তর দিব। কেননা আমিও 1.5-2 বছর আগে স্টুডেন্ট ছিলাম, আমিও বাংলাদেশে ছিলাম, আমিও বাংলাদেশের সিচুয়েশন বুঝি, বা ওইখানে থাকা অবস্থায় মানুষ যারা বাইরে যেতে চায় তাদের যেই মানে কষ্টটা বা তাদের যেই হ্যাসেলটা এটা আমি বুঝি। ইনশাল্লাহ আমি আপনাদের এই জিনিসগুলো উপলব্ধি করে আপনাদেরকে হেল্প করব, কারণ আমার এই জিনিসটা আমি ফেস করছি। আমি কতটা আমার কি বলে এই জার্নি আমি এখন যদি শেয়ার করি নাই, ইনশাল্লাহ একদিন শেয়ার করব, বাট আমি অনেক হেসাল পোহাইতে হয়েছে আমার। সো নক দিতে পারেন, ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করবো সর্বোচ্চ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ।